অনিকের সাথে মনোমালিন্যের কিছুটা অবসান হলেও রাতে কিছুতেই শান্তিতে ঘুমাতে পারল না রিমি। বারবার শুধু ঘুমের ঘোরে ভেসে উঠছে ওই বাংলোর কথা, ওই রহস্যময় দেবী মূর্তির ভয়ানক মুখখানা। সে যেন আবার সেই বাড়িতেই পৌঁছে গেছে, ঘুরে বেড়াচ্ছে এদিক থেকে ওদিক। যতই বাড়ি থেকে বেরোনোর চেষ্টা করছে ততই যেন গোলক ধাঁধায় আটকে পড়েছে। অদ্ভুতভাবে যে দরজায় খুলছে সেটাই গিয়ে পৌঁছচ্ছে ওই মায়াবী মূর্তির সামনে। কোনোভাবেই সে পালিয়ে উঠতে পারছে না। তার মধ্যেই কে যেন কানের পাশে চাপা গলায় বলে উঠল, পালাবি কোথায়? পালালেই তো বিপদ। বইটা পড়লেই তো আসল সমাধান রে। ভয়ে ঘুম ভেঙে উঠে বসল রিমি। গোটা গা দিয়ে ঘাম ঝরছে শীতের এই কনকনে ঠান্ডায়। ঘড়িতে তখন রাত ৩টে। বিছানা থেকে উঠে এক গ্লাস জল খেল। তারপরেই জলের গ্লাস টেবিলে রাখতে গিয়ে দেখল সাইড ব্যাগটা টেবিলের উপরেই রেখে দিয়েছে। কি জানি কি মনে হলো, ব্যাগটা খুলে বই আর কৌটোটা বার করে টেবিলে রাখল। অদ্ভুত এক আকর্ষণ বোধ করল বইটার দিকে, কিন্তু তারপরই কি একটা মনে হলো। বইটা রেখে শুয়ে পড়ল আবার বিছানায়। কিন্তু কোনো মতেই ঘুম আর এলো না। সারা রাত এপাশ ওপাশ করেই কাটল, আর মাথার মধ্যে শুধুই ঘুরে চলেছে ওই বাড়ির কথা, দেবী মূর্তির কথা। সকালের দিকে একটু ঘুম এসেছিল অনেক দেরিতে, কিন্তু অনিকের ডাকে সেটাও ভেঙে গেল। দরজা খুলে টলতে টলতে সামনে গিয়ে দাঁড়ালে অনিক বলল, আমাকে একটা অফিসের কাজে আর জলপাইগুড়ি যেতে হবে, ফিরতে অনেকটা রাত হয়ে যাবে গো। হঠাৎ করে যেন সহসা সজাগ হয়ে উঠল রিমি। এতদিন ধরে এইখানে পড়ে রয়েছে, একটু শহুরে আমেজ পেলে মন্দ হয় না। এখানে আসার পর তো ওর পছন্দের ফাস্ট ফুড, পেস্ট্রি, মিষ্টি এসব খাওয়াও বন্ধ হয়ে গেছে। চোখটা চকচক করে উঠল, আমতা আমতা করেই বলে উঠল, তা আমায় কি সাথে নিয়ে যাওয়া যাবে? অনিকের তাতে কোনো অসুবিধে নেই, তবে কাজের সময়টুকু যে ওকে একা বসে ঝিমুতে হবে তা জানিয়ে রাখতে দ্বিধাবোধ করল না। রীতিমতো তাই হচ্ছে, একা বসে থাকতেই হচ্ছে রিমিকে। কোথায় ভেবেছিল শপিংয়ে যাবে, ভালো খাবার দাবার খাবে, একটু ঘুরবে বেড়াবে, তা না, একটা 10 তলা বিল্ডিং এর কোনো একটা ওয়েটিং রুমে বসে বসে ঝিমুতে হচ্ছে। অনিকের এখনো অনেক দেরি, কি সব মিটিং ফিটিং আছে, তারপর যদি তার সময় হয়। যা মনে হচ্ছে ঘুরতে বেড়ানোর কোনো অবসর আর থাকবে না। কতক্ষণ এবার এক নাগারে ফোন ঘাটবে, কিছুই তার ভালো লাগছে না। 2-3 ঘন্টা ধরে বন্ধ এসি ঘরে থেকে কিরম একটা লাগছে। জানালা দিয়ে আশপাশটা উকি মেরেও আর ধৈর্য ধরে রাখা যাচ্ছে না। ঠিক করলো একটু নিচ থেকেই না হয় ঘুরে আসা যায়। অনেকের সময় হলে তো এমনিই ফোন করবে। বেশ খানিকক্ষণ দাঁড়ানোর পর লিফট এলো। এই এক সমস্যা উঁচু বিল্ডিংয়ে, হেঁটে নামার উপায় নেই, অগত্যা লিফটের জন্যই অপেক্ষা করো। লিফটে রিমি একাই 9 তলা থেকে নামছে। গ্রাউন্ড বাটন চেপে ফ্যানটা চালিয়ে লিফটের একটা দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। কিছুটা চলার পরেই হঠাৎ একটা ভীষণ কাঁপুনি, আর সঙ্গে সঙ্গে লিফটের সমস্ত আলো পাখা বন্ধ লিফটে সে আটকে পড়ল। ভয়ে হাত পা শুকিয়ে এলো রিমির। ব্যাগে ফোনটা হাতড়াতে লাগলো ফ্ল্যাশ লাইট জ্বালানোর জন্য, কিন্তু বুঝতে পারলো ও ফোনটা ওয়েটিং রুমের টেবিলেই ফেলে এসেছে। এমনই ঘুটঘুটে অন্ধকার যে নিজের হাত অবধি দেখতে পাচ্ছে না ও। অন্ধকারে একেই ওর ভীষণ ভয় করে,
তার মধ্যে এমনই পরিস্থিতি যে যে কোনো মানুষেরই অবস্থা খারাপ হয়ে যাবে। চিৎকার করতে শুরু করছে রিমি এতক্ষণে সাহায্যের জন্য। হাতড়ে হাতড়ে লিফটের যে বোতাম পেয়েছে চেপে গেছে। ভেতর থেকে ধুমধাম লিফটের গায়ে মেরেই চলেছে, কিন্তু এখনো তো কোনো সাহায্য এসে পৌঁছালো না। গোটা গা ঘেমে স্নান, শরীর থরথর করে কেঁপেই চলেছে। চোখ দিয়ে ভয়ে ক্রমাগত জল বেরিয়েই চলেছে, আর তার সাথে উপরি পাওনা শ্বাসকষ্ট। এরম অবস্থায় আর গলা দিয়ে একটা আওয়াজও বেরোচ্ছে না। শরীরে আর জোরটুকুও নেই যে দেওয়ালে মারবে। শরীর এখনই স্বাদ ছেড়ে দেবে বলে মনে হচ্ছে। এর মধ্যেই হঠাৎ কানের কাছে এসে কে যেন ভারী গলায় বলল, এরপরও কি আমার কথা শুনবি না? আমার স্মরণে আয়, আমার কথা শোন। বইয়ে যা লেখা আছে সেই মতো কাজ কর, না হলে তোর ভীষণ বিপদ। একটা ঠান্ডা জলের স্রোত রিমির ঘাড় বেয়ে নেমে গেল। চোখ দুটো বড় বড় করে সামনের ঘুটঘুটে অন্ধকারে তাকালো। হৃদস্পন্দন তার এতটাই বেশি যে সামনে কেউ থাকলে হয়তো তা শুনতে পেত। শরীরটা কিরকম যেন করে উঠল, মাথাটা একটু ঝিমঝিম, আর তারপরেই রিমির শরীরটা লুটিয়ে পড়ল মেঝেতে। যখন চোখ খুলেছে তখন ও ওয়েটিং রুমের সোফায় শুয়ে, সামনে অনেক জলের একটা গ্লাস নিয়ে বসে। এতক্ষণে চোখে মুখে জল ছেটাচ্ছিল। সিকিউরিটি গার্ড দরজা খোলার পরেই রিমিকে এই অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে অনিককে জানায়। অনিক নিজের কাজ ফেলে ছুটে আসে এখানে, কোলে তুলে নেয় রিমিকে। তারপর থেকে প্রায় বিগত আধ ঘন্টা ধরে চলছিল রিমির জ্ঞান ফেরানোর চেষ্টা। অনেক ভয় পেয়েছিল ভালোই এতে, জানতো রিমির অন্ধকারে ভীষণ ভয়। তার মধ্যে এরকম যদি হয় তাহলে যে কোনো মানুষ কাবু হতে বাধ্য। জ্ঞান ফিরে রিমি খুব একটা কিছু বলল না। অনেক এই নিয়ে বেশি কিছু জিজ্ঞেস করারও চেষ্টা করল না। একটু সন্ধে সন্ধে হতে ওরা বাইরে বেরিয়ে একটা রেস্তোরাঁয় ভালো খাওয়া দাওয়া সেরে গাড়িতে উঠতে যাবে, ঠিক এরকম সময় অনেক হঠাৎ দৌড়ে কোথায় চলে গেল। রিমি বুঝতে পারল না অনিকের এইভাবে ছুটে যাওয়ার কারণ। খানিক বাদে দৌড়াতে দৌড়াতে এসে রিমির হাতে একটা প্যাকেট ধরিয়ে দিল। রিমি খুলে দেখতেই দেখল ওখানে ওর পছন্দের কিছু মিষ্টি। অবাক হয়ে কিছুক্ষণ চেয়ে রইল রিমি অনিকের দিকে, মুখে একটা মৃদু হাসি। প্যাকেট থেকে একটা মিষ্টি কামড় দিয়ে খানিকটা অনিকের দিকে এগিয়ে দিল। অনিক প্রথমে না না করলেও রিমি হাতটা ওইভাবেই রেখেছে দেখে শেষে ওর হাতটা টেনে মিষ্টিতে একটু কামড় বসিয়েই দিল। খানিকক্ষণ বাদে অনিক লক্ষ্য করল রিমি একটা ফুলের দোকানের দিকেই চেয়ে রয়েছে অনেকক্ষণ। তারপরেই একটু ঢং করে বলে উঠল, গোলাপ আমার ভীষণ প্রিয়, কিন্তু কেউ তো আর দেয় না, কি করা যাবে? অনিকও ইচ্ছে করেই বলে উঠল, আচ্ছা আচ্ছা, বুঝলাম। রিমির এই ঢংটা আরো কয়েকবার চলল, কিন্তু যখন দেখল অনিকের তাতে কোনো প্রতিক্রিয়া নেই তখন নিজেই অকপট হয়ে বলে ফেলল, আমার ওই গোলাপটাই চাই। অনিক আবার একটু মজা করে বলে উঠল, ঠিক আছে, যাও নিজে গিয়ে কিনে নিজেকেই দিয়ে দাও, এ আবার এমন কি? সহসা মুখটা ফুলিয়ে ওঠাল রিমি। অকপট হয়ে বলেই চলল গোলাপখানা দিতে। এদিকে অনিকও বেশ ভালোই মজা নিচ্ছে। সে তো কিছুতেই কিছু শুনবে না। একবার বলছে দোকান বন্ধ হয়ে গেছে, তো আরেকবার গোলাপ শেষ হয়ে যাওয়ার কথা। শেষে রিমি টানতে টানতে অনিককে নিয়ে গেল গোলাপের দোকানে। যাই হোক, তারপর অনিকই যদিও জিজ্ঞেস করল, তা ম্যাডাম, কোন গোলাপটা আপনার চাই?
ওই যে ওইটা ওইটা। গোলাপ পেয়ে তো ভীষণ খুশি রিমি। আর এদিকে অনিকও হেসে চলেছে রিমির কাণ্ড কারখানা দেখে। ঘরে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছে। ফ্রেশ হয়ে রিমি সবে মাত্র একটা উপন্যাস নিয়ে বিছানায় বসল। কি হঠাৎ মনে পড়ল সেই সকালে বেরোনোর সময় জামা কাপড়গুলো ছাদে মেলে রেখেছিল, ভুলেই গেছে নামানোর কথা। বইটা পাশে উল্টে রেখে ছাদে উঠল। জামা কাপড় তুলে খোলা আকাশের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। মনটা কি ভীষণ হালকা হয়ে যাচ্ছে এতে। উফ, এই মায়াবী চাঁদ অন্যদিনের থেকে একটু বেশি উজ্জ্বল। কি অদ্ভুত তার আকর্ষণ। ইচ্ছে করছে যেন এইভাবেই তাকিয়ে থাকে চাঁদের দিকে। তারপরেই মনে হলো অনেকটা সাথে থাকলে খুব একটা মন্দ হয় না। ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার মধ্যে শীতের পরিবেশে চাঁদের আলো, আর একসাথে দুজনের চাঁদের দিকে তাকিয়ে থেকে সুখ দুঃখের কথা বলা, এর থেকে বেশি সুখ হয়তো রিমি এই মুহূর্তে কল্পনাও করতে পারছে না। খানিকক্ষণ ছাদে ঘোরাফেরা করার পর বুঝল ঠান্ডার প্রকোপটা এবার বাড়ছে। না, আর ছাদে থাকা যাবে না এইবার। জামা কাপড় নিয়ে ছাদের দরজার দিকে এগোলো রিমি, কিন্তু অদ্ভুতভাবে দরজায় টান দিলেও দরজা আর খুলল না। রিমি বেশ কয়েকবার জোরে টান দিল দরজায়, কিন্তু কিছুতেই খুলল না। তাহলে কি অনেক ভুল করে দরজা লাগিয়ে ফেলেছে? চিৎকার করে ডাকতে শুরু করলো, অনেক অনেক। এর মাঝেই আবার যেন কেউ কানে কানে এসে চাপা গলায় বলল, এইবারও কি আমার কথা শুনবি না? কথা শোন, বইটা পড়, নইলে যে বিপদ ঘনিয়ে আসবে রে। পেছনে ঘুরে দেখল কেউ কোথাও নেই। সেই একই রকম আওয়াজ যা সকালে লিফটে শুনেছিল। আবার একটা হিমেল স্রোত নেমে গেল ঘাড় বেয়ে। গা হাত পা ঠান্ডা হয়ে এলো রিমির। জোরে জোরে দরজায় ধাক্কা মারতে শুরু করলো। তারপরে হঠাৎ দরজা খুলে গেল, আর পড়ি করে ছুটে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। সিঁড়ির মুখে অনেক দাঁড়িয়ে একটা ধাক্কা, আর তারপরেই জামা কাপড় মাটিতে ফেলে শক্ত করে অনিককে জড়িয়ে ধরল রিমি। ভয়ে কেঁপে চলেছে ও। মুখটা অনিকের বুকে লুকিয়ে নিয়ে দু হাত দিয়ে খামচে ধরে রইল ওকে। অনিক বুঝতে পারল না কি হয়েছে, তবে রিমির মাথায় হাত বোলাতে বোলাতে শান্ত করার চেষ্টা করল। খানিক বাদে শান্ত হলে ও বলল দরজা না খোলার কথাটা। কিন্তু ও কি শুনেছে বা লিফটে কি শুনেছিল সে কথা বলার মতো ভুল একবারও করল না। অনেক শুনে অবাক হলো একটু। দরজা তো মোটেও বন্ধ করেনি। হতে পারে হাওয়ায় বেকায়দায় লেগে গেছিল, তারপরে আর খুলছিল না। তবে রিমির সাথে আজ সকালে যা হয়েছে তাতে ওর এরকম ভয় পাওয়াটা খুবই স্বাভাবিক। জামা কাপড়গুলো তুলে রিমির ঘরে রেখে ওকে বিছানায় শুয়ে এক গ্লাস গরম দুধ এনে দিল অনিক। রিমি মোটেও দুধ খেতে ভালোবাসে না। প্রথমে কিছুক্ষণ না না করলেও অনিকের এক ধমকে ও কথা শুনতে বাধ্য হলো। নাক বন্ধ করে এক ঢোকে পুরো দুধটা গিলে কিছুক্ষণ মুখের কিরকম সব ভঙ্গি করতে লাগলো, যেন বমি করে ফেলবে। তা দেখে অবশ্য অনিকের হাসিই পাচ্ছে। শেষে চাদরটা টেনে দিয়ে ঘরের আলোটা বন্ধ করে দরজাটা টেনে দিয়ে অনিক নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। অনিক এইবার রিমির মধ্যে একটা পরিবর্তন ভালোই লক্ষ্য করছে। রিমি আগের মতো কর্কশ নেই, মিশছে। হ্যাঁ, এখানে এসে বন্ধুত্বটা হয়তো তৈরি হয়েছিল, কিন্তু এখন তার থেকেও বেশি কিছু একটা ওর চোখে যেন প্রতিফলিত হয়। ও জানে রিমি হয়তো সেটা স্বীকার করবে না মুখ ফুটে, কিন্তু নিজের প্রতিক্রিয়া দিয়ে
ও প্রতি মুহূর্তেই বুঝিয়ে দিচ্ছে যে অনিক যেই সময়ের জন্য বা যে রিমির জন্য অপেক্ষা করছিল সে আর বেশি দূরে নেই। আকাশ পাতাল ভাবনায় মত্ত অনিক তখন চোখটা হালকা তন্দ্রাচ্ছন্ন। এর মধ্যে ঘুমের আবেশ কাটল দরজায় টোকা শুনে। এক ঝটকায় চোখটা খুলে ফোনটা হাতে নিয়ে দেখল রাত 12টা তখন। চোখ রগড়াতে রগড়াতে ঘরের আলোটা জ্বালিয়ে দিয়ে দরজা খুলতেই দেখল রিমি সামনে দাঁড়িয়ে, হাতে একটা বালিশ আর চাদর। এই দৃশ্য দেখে অনিক একটু অবাকই হল। অনেক কিছু বলার আগে রিমি বলে উঠল, আমার আজকে একা ঘুমোতে কিরকম একটা লাগছে, কিছুতেই ঘুম আসছে না, একটু ভয় ভয় করছে। আজকে রাতটা কি আমি এখানে? রিমির কথা শেষ করার আগেই হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলে রিমিকে ভেতরে ডেকে নিল অনিক। বিছানার একপাশে রিমি আর ওই দূরের আরেক পাশে অনিক। মাঝখানে এতটা জায়গা যেন একটা আস্ত রেলগাড়ি এসে জায়গা করে নেবে, যাতে রিমি কোনো রকমেই অস্বস্তি বোধ না করে। তার জন্য একপাশে কোনো রকমে এক পাশ ফিরে যতটা সম্ভব কম জায়গা নিয়ে শুয়ে রয়েছে অনিক। ওকে এই অবস্থায় দেখে রিমি যদিও পরে হাসতে হাসতে বলল, এই পাশে একটু সরে আসুন, না হলে বিছানা থেকে পড়ে যাওয়া অবশ্যম্ভাবী। কিন্তু অনেক পাশে কিছুটা সরল ঠিকই, কিন্তু তাতেও দুজনের মধ্যে যথেষ্ট শূন্যস্থান। কিছুক্ষণের মৌনতা বিরাজ করল দুজনের মাঝে। কারোরই ঘুম আসছে না মোটেও। এপাশ ওপাশ করেই সময় কেটে যাচ্ছে, কিন্তু কিরকম একটা দ্বিধা বোধে কেউই মুখ ফুটে কিছু বলছে না। এরপরে অনেকক্ষণের নীরবতা ভঙ্গ করে অনিক বলল, আমার তো জানি না কেন একদম ঘুম আসছে না। তোমার আসছে? না। রিমিও বলে উঠল মৃদু স্বরে। এরপরে বেশ কিছুক্ষণের কথোপকথন হাসাহাসি চলল। তারপর কখন যে অনেক ঘুমিয়ে পড়েছে রিমি বোঝেইনি। ও একটু বাদে বুঝতে পেরে আর কিছু না বলে নিজেও ঘুমানোর চেষ্টা করল। ঘুম আসছে না। আজ যা যা হয়েছে শুধু সেসবই মনে পড়ছে। এবার একটু চোখটা লাগলো। ঘুমের ঘোরে আবার একই রকম স্বপ্ন, সেই গোলক ধাঁধা, সেই বাড়ি, সেই দেবী মূর্তি। আবার কে যেন চাপা চাপা গলায় বলে উঠল, বইটা পড়, আমার স্মরণে আয়, দেবীর আরাধনা কর, নইলেই বিপদ। ভয়ে ঘুমটা ভেঙে গেল। আবার চোখে মুখে ঘাম, মাথাটা ঝিমঝিম করছে, শরীরটা কিরকম করছে যেন। কিছুক্ষণ উঠে বসে চুপচাপ বাইরের দিকে তাকিয়ে রইল। যা যা হয়েছে সারাদিন তা মেলানোর চেষ্টা করল। একবার ভাবল শিপ্রাদিকে জানাবে সব, তারপরেই ভাবল ওকে জানানো মানে কুসংস্কারগুলোকে আরো প্রশ্রয় দেওয়া, আবার ভুলভাল বোঝাবে। তারপর ভাবল অনিককে একবার জানাবে। তখনই মনে হলো অনিক তো এসবের কিছুই জানে না। ওকে না জানিয়ে এত কিছু করে ফেলেছে, সেটা শুনলে অনেক কিভাবে ব্যাপারটা দেখবে কে জানে। তাহলে এটাও করা যাবে না। যা করতে হবে ওকে নিজেকেই করতে হবে। ঠিক করলো কাল সকালে ও বইটা পড়ে দেখবে এমন কি আছে ওর মধ্যে। তারপর খানিক বাদে অনিকের দিকে তাকাতেই দেখল কি নিষ্পাপ শিশুর মতো ঘুমোচ্ছে ও। অদ্ভুত এক মায়া পড়ে যাচ্ছে তাকালে। হয়তো ও সারা জীবন পারবে এই নিষ্পাপ মুখের দিকে চেয়ে থেকে কাটিয়ে দিতে। এসব ভাবতে ভাবতে নিজেকে আর সংযত রাখতে পারল না রিমি। নিজের ঠোঁট দুটোকে ছুঁয়ে দিল অনিকের কপালে। তারপরেই পাশ ফিরে আবার শুয়ে পড়ল। পরদিন সকালে অনিক কাজে বেরিয়ে যাবার পর নিমকিতের সঙ্গে গল্প জুড়ল রিমি।
অনেকদিন হয়ে গেছে নিমকিতের সাথে খুব একটা কথা হয় না আর। মাঝে এত সব ঘটনা, তার মধ্যে মন মেজাজেরও যা অবস্থা ছিল। নিমকিতকে দুজনের জন্য চা পাউরুটি নিয়ে আসতে বলল রিমি। তারপরেই খাওয়ার মাঝে আবার সেই সব পুরনো গল্প বাংলো নিয়ে রিমি অনেক কিছু জেনে গেছে দেখে খুব অবাক হলো নিমকিত। ভাঙাচোরা হিন্দিতে রিমি বলল, मुझे एक बात बताओ, इतना सारा राज है उस जगह को लेकर, फिर भी किसी के मन में कोई शौक नहीं उधर जाने का। নিমকিত লাফিয়ে উঠল এসব শুনে। বিশাল ভয়ে নাকচ করেই বলল, सपने में भी ये बात मत सोचना मेम साहब। बहुत साल पहले इधर एक आदमी आया था, सभी लोगों ने मना किया था उसे जाने को, पर उसने नहीं सुना। फिर कुछ दिन बाद उसका मौत हो गया। राज था उसका मौत, पर हम लोगों को मालूम है उस वजह से ही उसका मौत हुआ था। নিমকিত এর বেশি আর কিছু না বলে এড়িয়ে চলে গেল অন্যদিকে। রিমি আর কিছু জোর করল না এই নিয়ে, ও নিজের মতো কাজ করছে। রিমি নিজের ঘরে একা, এটাই হয়তো ভালো সময়। টেবিলের ওপর থেকে বইটা নিয়ে চেয়ারে বসল। প্রথম পাতায় শুধু ছবি আর কিছু ছক, যেটা ওর মাথায় কিছুই ঢুকলো না। কয়েকটা পাতা উল্টানোর পর ওর চোখ আটকে গেল। বইয়ের একটা পাতায় সেই দেবী মূর্তির ছবি, যা ও এই বাড়িতেই দেখেছিল। পাশে বেশ কিছু বিবরণ লেখা, 2 রকমের ভাষা পরপর। একটা কোনো অজানা ভাষা, যেটা ওর বোধগম্য নয়, আর প্রত্যেক লাইনের নিচে বাংলা। বিবরণটা কিছু এই রকম: তিব্বত তন্ত্র সাধনার দেশ। সময়ে সময়ে এখানে বিভিন্ন দেবদেবীর তন্ত্র রূপের সাধনা করা হয়েছে। তন্ত্র সাধনা সর্বদাই অপার শক্তির সম্ভার। দেবদেবী সন্তুষ্ট হলে বিশ্বব্রহ্মাণ্ডের অনেক জানা অজানা শক্তিকে অবধি কাবু করা যায়। বহু বছর আগে 17 শতকে এক প্রাচীন দেবী শক্তির আরাধনা শুরু হয়। দেবী রতঙ্গী, রাক্ষসগণের পূজ্যায়ী দেবী। ওনার আরাধনায় অমরত্ব লাভের যোগ। কঠোর তন্ত্রের সাধনা দ্বারা তাকে সন্তুষ্ট করা সম্ভব। হাকিনী মন্ত্রে সাধনার পর হাকিনীর থেকে রক্তপুষ্প লাভ করে দেবীকে সমর্পণ করতে হয়, আর তার সাথে তরতাজা এক শিশুর কেটে রাখা মাথা। দেবীকে সন্তুষ্ট করা ভীষণ কঠিন। সাধনায় একটি মাত্র ছোট্ট ভুল হলেও দেবী বিরূপ হন। ওনার সাক্ষাৎ পাওয়া নিতান্তই কঠিন, আর এই সাধনা একবার শুরু হলে যতক্ষণ না তিনি সন্তুষ্ট হচ্ছেন, সাধনা চালিয়েই যেতে হবে। সাধনা মাঝপথে ছাড়লে মৃত্যু অনিবার্য। যে হাকিনী এসে রক্তপুষ্প দিয়ে গেছিল, সেই নির্ঘাত প্রাণ কেড়ে নেবে। সাথে এটাও লেখা, কোন সমর্পিত সাধক যদি নিজের সর্বস্ব উজাড় করে দেবীর সাধনা করে, কিন্তু অন্যের কারণে সাধনা চলাকালীন তার মৃত্যু হয়, তবে পরবর্তীকালে অন্য কেউ সাধনা শুরু করলেও প্রথম সাধক অন্য দেহের মাধ্যমে নিজের যথোচিত গন্তব্যে পৌঁছতে পারবে। সেক্ষেত্রে সমস্ত সাধনার ফল সেই পাবে, আর এই প্রক্রিয়া ক্রমাগত চলতেই থাকবে, এক সাধক থেকে অন্য সাধক। তারপরেই দেবীর আরাধনার উপকরণ নিয়মাবলী লেখা। এসব দেখে রিমির ভীষণ হাসি পেল। যা নয় তাই এখানে লেখা। পুরনো দিনের মানুষ কতটা বোকা হলে যে এসব করতে পারে, তা ওর মাথায় কুলোচ্ছে না। কিন্তু এসবের মধ্যে যেন একটা অদ্ভুত রকম মাদকতা অনুভব করলো ও। শুধু মনে হচ্ছে সময় তো এমনিই কাটে না এখানে, তাহলে তো বইয়ে যা লেখা আছে তা করাই যায়। এতে অসুবিধে তো কোনো নেই, মজাও হবে বেশ এতে। আর মানুষ কতটা ভণ্ড তার প্রমাণও মিলবে। যা যা দরকার লাগে সেগুলো একটা কাগজে লিখে নিমকিতকে আনতে পাঠালো।
নিমকিতের একটু অবাকই লাগলো বটে যে ছোট ছোট ঘি, মধুর শিশি, বিভিন্ন পুজোর উপকরণ, লাল শাড়ি, রুদ্রাক্ষের মালা, রং বেরঙের আবির, রক্তজবা ফুল, মাটি, ছাই, এসব নিয়ে মেম সাহেব কি করবে? তারপর ভাবলো এসবের জন্য যখন এক্সট্রা টাকা পাচ্ছে তাতে ওর আর কি, বড় লোকদের ব্যাপার, টাকা আছে, যা পারুক করুক। নিমকিত সব কেনাকাটা করে নিয়ে এলে ওকে দিয়ে বন্ধ পড়ে থাকা চিলে কোঠার ঘরটা পরিষ্কার করাল। নিমকিতকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দিয়ে জিনিসপত্র নিয়ে সদ্য স্নান করে ভেজা চুলে লাল শাড়ি আর রুদ্রাক্ষের মালা পরে ওই ঘরে গিয়ে বসল। বইয়ে যেরকম লেখা রয়েছে সেরকম ভাবেই 4টে বড় মোমবাতি নিয়ে ঘরের 4 কোণায় জ্বালিয়ে দিল। আর ঘরের ঠিক মাঝ বরাবর একটা মাটির প্রদীপ, সেটা অবশ্য সব গোছগাছ হয়ে গেলে তখনই জ্বালানোর কথা। প্রদীপের চারপাশটা একটা গোল কেটে দিল, তারপরে সাদা আবির দিয়ে বড় একটা চতুর্ভুজ, তারপরে জায়গা ছেড়ে ছেড়ে বিভিন্ন রঙের আবির দিয়ে একটার পর একটা চতুর্ভুজ এঁকে চলল। গোলকে ঘিরে যে কত চতুর্ভুজ, আর তার মধ্যে আরো কয়েকটা দাগ কেটে যেমন ছবিতে দেওয়া রয়েছে সেরকম আঁকতে শুরু করলো। এরপর শেষে নিজের কপালে ছাই লাগিয়ে মাটি জল দিয়ে মেখে একটা মানুষের মতো মূর্তি তৈরি করলো পদ্ম পাতার উপরে। এরপর যা যা মন্ত্র লেখা রয়েছে বইয়ে সেরকম ভাবেই উচ্চারণ করতে শুরু করলো। প্রথম মন্ত্রটা 2 লাইনের, সেটাই আজ সারা দিন বলে চলতে হবে। ভীষণ বোকা বোকা লাগলো ব্যাপারটা, কিন্তু কিছু করার নেই। প্রদীপটা জ্বালিয়ে কাজ শুরু হলো। অনেকক্ষণ বাদে বসে থাকতে থাকতে পিঠ ধরে গেছে, তাই সেদিনের মতো সেখানেই বিরাম। সাধনা শেষ করার নিয়মাবলী লেখা রয়েছে, সেইভাবে পড়েই শেষ করতে হবে, অন্যথা বিপদ। রিমি সেই মতো সব করে মোমবাতিগুলো নিভিয়ে শাড়ি ছেড়ে ঘরের এক কোণে রেখে ঘরের বাইরে তালা মেরে চলে গেল। কাক পক্ষীতেও টের পেল না যে আজ কি হয়েছে এই বাড়িতে। অনেক কাজ থেকে ফিরেছে, বেশ কিছুটা গম্ভীর লাগলো ওকে। রিমির সাথে অন্যদিন যেমন মাখো মাখো হয়ে কথা বলে সেই ভাবটা আজ আর নেই। রিমি বারবার জিজ্ঞেস করলো, কি হয়েছে? কি হয়েছে বলো না প্লিজ, আরে বলো না কি হয়েছে। কিন্তু অনেক তেমন কিছু উত্তর দিল না, শুধু বলল, আজ আমি ভীষণ ক্লান্ত। রিমিও খুব একটা জোর করলো না। রাতের খাওয়া দাওয়া সেরে অনেক তাড়াতাড়ি শুয়ে দরজায় খিল দিয়েছে। খানিক বাদে দরজায় টোকা। সামনে আজও রিমি বালিশ আর চাদর হাতে দাঁড়িয়ে। রিমি জানালো, আজ থেকে আমি এই ঘরেই শোবো। তাতে অনেকের তেমন কোনো যায় আসলো না এই ব্যাপারে। দরজার সামনে থেকে সরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। রিমি বুঝতে পারল না কি এমন হয়েছে হঠাৎ যে অনিকের কিছুতেই যায় আসছে না। শুয়ে শুয়ে রিমি অনিকের সাথে কথা বলার চেষ্টা করল, কিন্তু সকালে তাড়াতাড়ি উঠতে হবে এই অজুহাত দিয়ে অনেক কোনো কথা না বলেই ঘুমিয়ে পড়ল। রিমির খারাপ লাগলো, কিন্তু ও কিছু বলল না, পাশ ফিরে শুয়ে পড়ল। সেদিন রাতে আবার স্বপ্নে কেউ একজন একই গলায় চাপা সুরে বলল, এই তো তুই আমার কথা শুনেছিস, আমার কথা মতো চল, তোরও মঙ্গল হবে, দেবীর সাধনা কর। পরদিন সকালে অনেক বেরিয়ে যাওয়ার পর নিমকিতকে তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দিল রিমি। তারপরেই আবার চিলে কোঠার ঘরে গিয়ে আগের দিনের মতো সাধনা শুরু। সাধনা শেষে আবার সব আগের মতো বন্ধ করে বেশভূষা ত্যাগ করে নিচে নেমে এলো। অনিকের ব্যবহার আজও আগের দিনেরই মতো। ওর হঠাৎ এরকম পরিবর্তনের কারণও বুঝতে পারছে না। কোনো কারণে কি খারাপ লেগেছে? কিন্তু সেটাও তো বোঝবার উপায় নেই। তাহলে কি শিপ্রাদি বা প্রবীরদা কিছু জানিয়েছে? একবার ভাবলো শিপ্রাদিকে জিজ্ঞেস করবে, তারপর ভাবলো
সেটা না করাই হয়তো ঠিক হবে। রোজ একই নিয়মে রিমির তন্ত্র সাধনা চলতে থাকলো। আজকাল যেন ওসব করে আনন্দ পায়। একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়ে গেছে ওর এসবে। কি করছে, কেন করছে কিছু জানে না, কিন্তু অদ্ভুত এক মাদকতা গ্রাস করেছে ওকে। একা সময় এসব করতে ওর আজকাল ভালোই লাগে। আর সাধনার যা যা জিনিসপত্র লাগে তা নিমকিতকে দিয়ে আনায়। ওদিকে দিন দিন অনেক কিরকম যেন বদলে যাচ্ছে। আগের মতো আর কথা বলে না, একটুতেই রেগে যায়। রিমি কথা বলতে গেলে এড়িয়ে যায়। রিমির ছোটখাটো ব্যাপারে রেগে কথা শুনিয়ে দেয়। প্রথম প্রথম ভীষণ খারাপ লাগতো রিমির, ঝগড়া ঝামেলাও হয়েছে অনেক। এসব নিয়ে আজকাল আর রিমি ভাবে না, অনেককে নিজের মতো থাকতে দেয়। আর ও নিজেও ব্যস্ত এখন নিজের জগতে, ওর তন্ত্র সাধনা নিয়ে। দুজনে দুজনের মতো নিজের জগতে নিজের ভালো লাগা নিয়ে থাকছে। আর এদিকে ওদের মধ্যে তৈরি হচ্ছে এক অদৃশ্য ফাটল। সম্পর্কটা সবে মাত্র তৈরি হতে শুরু করেছিল, কিন্তু এর মধ্যেই আবার ভিত নড়বড়ে হয়ে পড়ছে। সবকিছু হয়তো এইভাবেই চলতে পারত, কিন্তু ভগবানের ইচ্ছে কিছু অন্যরকম। পরদিন দুপুরের দিকে অনেক প্রবীরদা আর শিপ্রাদিকে নিয়ে ঘরে এলো। দুপুরবেলার সময়টা একান্তই রিমির তন্ত্র সাধনার সময়। এই সময় বাধা পড়লে রিমির ভীষণ রাগ হয়। বারবার দরজায় কলিং বেল বাজছে শুনে বিরক্তির সাথেই বাধ্য হয়ে পোশাক বদলে ঘরের তালা মেরে নিচে নামলো। দেখলো দরজায় ওনারা দাঁড়িয়ে। ইচ্ছে না থাকলেও ওদের আপ্যায়নের ব্যবস্থা করতেই হলো। রিমি রান্নাঘরে কিছু খাবারের ব্যবস্থা করছে, এমন সময় শিপ্রা রান্নাঘরে এসে ধীর গলায় চুপি চুপি বলল, রিমি, সব ঠিক আছে তো? কেন বলো তো? না, আসলে তোমার দাদা বলছিল অনেকের নাকি খুব ভালোই পরিবর্তন হয়েছে। কাজে মন নেই, সারাক্ষণ কিরকম আনমনা থাকে। কেউ কিছু বলতে গেলে খুব একটা উত্তর দেয় না। কেউ ভালোর জন্য কিছু বলতে গেলে অযথা রাগারাগি করে। সিনিয়রদের সাথেও খারাপ ব্যবহার করে। কার সাথে যেন একটা ঝামেলা হয়ে হাত তোলার মতো অবস্থা হয়ে গিয়েছিল। সকলে ওকে থামালো। তারপর কই, অনেক তো এরকম ছিল না। এত হাসি খুশি মিশুক একটা ছেলে, সবার সাথে এতটা নম্র। তোমার দাদা কি প্রশংসাই না করতো। হঠাৎ এরকম করছে কেন গো? খুব মানসিক চাপ নাকি ওর? তোমার সাথে সব ঠিকঠাক তো? রিমি এসবে বিন্দু মাত্র মাথা না ঘামিয়ে প্রচন্ড উৎসাহের সাথে শিপ্রাদির হাতটা শক্ত করে চেপে ধরে বলল, এসব ছাড়ো, তোমাকে এর থেকেও বেশি আকর্ষণীয় একটা কথা বলি, দাঁড়াও। না না, তার চেয়ে বরং নিজের চোখেই দেখবে চলো। বলেই টানতে টানতে শিপ্রার হাতটা ধরে ওপরে নিয়ে চলে গেল। চিলে কোঠার ঘরের দরজাটা খুলে আসতে আসতে ভেতরে ঢুকলো ওরা। ঘরে ঢুকে শিপ্রা অবাক, চক্ষু ছানা ভরা। এত কালো ধোয়া ঘরে, তার মধ্যে চোখ জ্বালা করছে। আর সাথে এত বিদঘুটে গন্ধ যে পেটের সব খাবার বাইরে বেরিয়ে আসার উপক্রম। সাথে সাথে ওড়না দিয়ে নাকটা ঢাকলো শিপ্রা। ও বুঝতে পারছে না এসব কি, কোথায় নিয়ে আসা হয়েছে ওকে। ঘরের মেঝেতে কত কি সব আঁকা, একগাদা ছাই, ফুলের কিছু স্তূপ, কিছু কিছু জায়গায় লাল চটচটে কিছু পড়ে রয়েছে মাটিতে, হয়তো রক্তই। মাটি দিয়ে কি সব পুতুল আকার বানিয়ে রাখা হয়েছে সারি সারি কলা পাতার উপর। কোথাও আবার যজ্ঞের আয়োজন। আর একটু দূরেই দেখতে পেল পাখির কাঁটা শরীর, পালক। ভীষণ ভয় করল শিপ্রার। ছুটে বাইরে বেরিয়ে এলো তৎক্ষণাৎ। গা হাত পা কাঁপছে। ও যা দেখল তা কি সত্যি?
রিমি পিছন পিছন ছুটে এলো। শিপ্রার কাঁপা কাঁপা হাতটা পেছন থেকে ধরে বলল, পালিয়ে এলে কেন দিদি? ভালো লাগলো না বুঝি? শিপ্রার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না ভয়ে। রিমি নিজে থেকেই বলতে শুরু করলো কোথা থেকে কি হয়েছে, আর ওর এখন কতটা আকর্ষণ আসবে। শিপ্রার গোটা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। রিমির হাতটা শক্ত করে ধরে উদ্গ্রীব গলায় বলল, তুমি জানো না বোন, তুমি কি করেছো? সেই মূর্তি কার? তিনি কিসের দেবী? আমরা কোনো কিছুই জানি না, জীবনে নামও শুনিনি। বইয়ে যা লেখা আছে সেই মতো তুমি করছো। তার ফলাফল যদি শুভ না হয়, তোমার কাণ্ড কারখানা দেখে তো আমার ভীষণ ভয় করছে। এইসব করো না, তন্ত্র সাধনা ভীষণ ভয়ঙ্কর রিমি। এইসব নিয়ে ছেলে খেলা করো না। মজার জন্য এসব করে নিজের এবং বাকিদের জীবনে বিপদ ডেকে এনো না। যা হয়ে গেছে সেটা তো আর বদলানো যাবে না। তার চেয়ে বরং এইখানেই সব শেষ করো, বইটা আমরা পুড়িয়ে দিই, তাতে আর কারো সমস্যাও থাকবে না। রিমি ভীষণ রেগে উঠল। কিছুতেই সে সহমত নয়। শিপ্রা তাও থামল না, একটার পর একটা যুক্তি দিয়ে চলল। তন্ত্র সাধনার কত কি ভয়ঙ্কর রূপ হতে পারে তা নিয়ে বোঝানোর চেষ্টা করেই চলল। রিমি আরো উৎসাহের সাথে বলল, দিদি, এসব তো কিছুই না। সামনের অমাবস্যায় আমি শ্মশানে যাব, মহাতিমির পুজোয় বসব। আমার গুরুদেবের প্রাণ প্রতিষ্ঠা হবে সেদিন। আর তারপরে আমরা দুজনে মহা হাকিনী সাধনা শুরু করব। তার জন্য একটা তরতাজা ছোট্ট নরশিশু চাই। একটা এনে দাও না দিদি, অনেক কাজ যে বাকি এখনো। শুনে যেন আকাশ থেকে পড়ল শিপ্রা। রিমি এসব কি বলছে মাথায় ঢুকছে না, তবে বুঝতে পারছে যে ভীষণ বড় রকমের কিছু বিপদ আসতে চলেছে। অজানা বিপদের ভয়ে গোটা শরীরটা বরফের মতো ঠান্ডা, হাত পা থর থর করে কাঁপছে শুধু। শিপ্রা তাও চেষ্টা করে গেল বোঝানোর পরিস্থিতির যা গভীরতা, জানে কোনো লাভ হবে না। রিমিও সোনার পাত্রী নয়। শিপ্রা যতটাই শান্ত হয়ে বোঝাচ্ছে, রিমি ততটাই উগ্র। এরপরে আর শিপ্রা থাকতে না পেরে রিমির হাত ধরে টেনে নিয়ে যেতে চাইলে সজোরে একটা ধাক্কা মারল রিমি। শিপ্রা ছিটকে গিয়ে পড়ল মেঝেতে। রিমির চোখ রক্তবর্ণ, গোটা শরীর ভয়ঙ্কর রাগে কাঁপছে, আর ওরকম ভাবেই এক দৃষ্টে চেয়ে রয়েছে শিপ্রার দিকে। শিপ্রার ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এসেছে। রিমির এরকম রূপ ও আগে কখনো দেখেনি। ভীষণ ভয় করছে ওর। রিমি তারপরে এক পা দুই পা করে এগোচ্ছে শিপ্রার দিকে, আর শিপ্রাও আস্তে আস্তে পেছনে সরছে মাটিতে বসে। আর ঠিক তখনই নিচ থেকে একটা আওয়াজ শোনা গেল প্রবীরদা। শিপ্রা, এই শিপ্রা, রিমি, আরে কোথায় গেলে তোমরা? আর তারপরেই যেন রিমি চমকে উঠল। চোখের রং সাধারণ, মুখের তেজ কমে এসেছে। কি হচ্ছে না হচ্ছে কিছুই যেন বুঝতে পারছে না। এরপরেই কিছু না বলে নিচে নেমে গেল রিমি। রিমির বেরিয়ে যাওয়ার পর ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে ঘরটা যেন নিজের চোখে আরেকবার মেপে নিল। হাতে সময় খুব কম, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। নিচে নেমে সকলের আড়ালে গিয়ে শিপ্রা প্রবীরদার কানে কানে কি সব যেন বলল, আর তারপরেই ওরা বাড়ি থেকে বেরিয়ে গেল। রিমি অনেক দুজনে খুব জোর করলো কিছু খেয়ে যাওয়ার জন্য, কিন্তু কোনো কথাই আর কানে নিল না শিপ্রা। বাড়ি ফিরে প্রবীর বেশ রাগারাগি করছে এরকম ব্যবহারের জন্য। শিপ্রা এইবার সব কিছু খুলে বলল, প্রথম থেকে কি কি হয়েছে এবং আজও কি কি দেখেছে। সবকিছু শুনে তো প্রবীরের মাথায় হাত। শিপ্রার ওপর রাগে মাথাটা গরম হয়ে এসেছে। আবার অনিক আর রিমির কথা ভেবে
বুকটা শিউরে উঠছে ভয়ে। ওদের যে করেই হোক এই বিপদ থেকে উদ্ধার করতেই হবে, যে করেই হোক রিমিকে শান্ত করতেই হবে, না হলে কত বড় বিপদ যে সামনে দাঁড়িয়ে আছে তা ভাবতেও ভয় করছে ওদের। একবার ঘড়ির দিকে তাকালো, তখন সবে সন্ধে 6:15 ঘড়িতে। তাড়াতাড়ি করে আলমারি থেকে একটা মোটা সোয়েটার আর চাদর নিয়ে প্রবীর বেরিয়ে পড়ল। এদিকে শিপ্রা বারবার সময় দেখে চলেছে, 8টা, 9টা, 10টা, 11টা। ভয়ে কিরকম যেন করছে শরীরটা। শিপ্রা মনে মনে বলল, রিমি বুঝতে পারিনি তো, প্রবীর সব জানে। ও কিছু করে ফেলেনি তো প্রবীরকে? চোখ ছলছল করছে শিপ্রার। ঘরের মধ্যে শুধু পায়চারি করছে আর সময় দেখছে। রাত 12:30 নাগাদ প্রবীর ফিরল। তাড়াতাড়ি আলমারি থেকে সুটকেসটা বার করে গোছাতে শুরু করলো। শিপ্রা কিছু জিজ্ঞেস করার আগেই প্রবীর বলল, কাল সকালের ট্রেনে আমি কলকাতা যাচ্ছি, হাতে সময় খুব কম। শিপ্রা কিছু না বুঝেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এখানে ওদের এত বড় বিপদ, কোথায় রিমিকে একটু বোঝাবে, অনেকের সাথে কথা বলবে, তা না পালিয়ে যাচ্ছ? খুব বিরক্তির সাথে একবার শিপ্রার দিকে তাকালো প্রবীর, তারপরেই বলল, সমস্যাটা কি সেটাই যখন জানি না, তাহলে সমাধান করব কি করে? জমিদারের বাড়ি অ্যাড্রেসটা নিয়ে এসেছি, ওখানেই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে। পরদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে পড়ল প্রবীর। পরশুদিন সকালে পৌঁছেছে কলকাতা, তারপরেই শটান বেগবাগান। বাড়িটা চিনতে খুব একটা অসুবিধে হলো না। দরজায় কড়া নাড়তেই কম বয়সী একটি মেয়ে এসে দরজা খুলল। বয়স 20-21 হবে। দিশেগাঁও জায়গাটার নামই শোনেনি সে। বসার ঘরে সোফায় বসতে গিয়ে ভেতর থেকে তার বাবাকে ডেকে আনলো। তিনি এসে সামনের চেয়ারে বসলেন। মুখটা বেশ গম্ভীর। ওই জায়গা থেকে কেউ কখনো এখানে আসতে পারে সেটা তার কল্পনার বাইরে। বহু বছর ধরে ওদিকের সাথে কোনো সম্পর্ক নেই, পূর্বপুরুষের কাছ থেকে শুধুমাত্র নামই শোনা। তাই হয়তো অবাক হওয়াটা খুবই স্বাভাবিক। ওনার স্ত্রী এসে চা জল খাবারের ব্যবস্থা করলেন। স্ত্রী কন্যার চলে যাওয়ার পরেই প্রায় পায়ে পড়ার মতো অবস্থা প্রবীরের। সমস্ত কিছু যা যা হয়েছে সব জানালেন। বড় আশা নিয়ে এসেছেন তিনি, কোনোভাবে যদি কোনো সুরাহা হয়। জমিদার শুনলেন সব কথা, কিন্তু তার যে কিছু করার ক্ষমতা নেই। তিনি এই ব্যাপারে কিছুই খুব ভালো করে জানতেন না। তার পরিবারের যাতে এসবের কালো ছায়া কখনো না পড়ে, তার জন্য সকলে মুখ বন্ধ করে রাখাই শ্রেয় বলে মনে করতেন। বাবা তো কোনোদিন মুখ খোলেনি, তবে মা হালকা হালকা আভাস দিয়েছিলেন, আর তার কারণেই প্রবীরের কথায় তিনি বিশ্বাস করতে বাধ্য। না হলে কোনো শহুরে মানুষ ওই দূর দূরান্তের গ্রামের ভূত প্রেতের কথা শুনে সময় নষ্ট করত? শুনুন দাদা, আমি আপনার কথা সমস্তই বুঝলাম, আর পরিস্থিতির গভীরতা কি সেটাও বুঝতে পারছি, কিন্তু এই ব্যাপারে আমার জ্ঞান আপনার থেকেও ভীষণ কম। আর যারা জানতো তারা হলেন আমার বাবা মা। আরো ভালোভাবে বললে সেই জমিদারের ছেলে যাকে আপনি খুঁজতে এসেছেন, যিনি ওই শয়তানকে কাবু করে ওই বাড়িতে বন্ধ করেছিলেন। কিন্তু দুঃখের বিষয়, ওনারা কেউই আর বেঁচে নেই। এখানে আমার আর কিচ্ছু করার নেই। বড় আশা করে এতদূর এসেছিলেন তিনি, কিন্তু ভাগ্যও তার সাথে নেই। ওই দুটো প্রাণকে আর বাঁচানো সম্ভব নয় হয়তো। অবশ্য শুধু দুটো প্রাণ নাকি পুরো গ্রাম, সেটাও তো তিনি জানেন না। প্রবীর খুব নিরুপায় হতাশ হয়ে ধন্যবাদ জানিয়ে উঠে দরজার দিকে চললেন। এমন সময় জমিদার থামতে বললেন ওনাকে। দেখুন, শেষ একটা চেষ্টা করে দেখতে পারি। বাবার অনেক লেখালেখির শখ ছিল, যা হতো ভালো মন্দ
তা তিনি লিখে রাখতে ভালোবাসতেন। বাবার ঘরে গিয়ে জিনিসপত্র একবার খুঁজে দেখা যেতে পারে, কিন্তু এটা বেশ ভালোই সময় সাপেক্ষ হতে পারে। একটা বিরাট বড় বাক্স ভর্তি বাবার এইসব লেখা, সেখান থেকে খুঁজে বার করা কিন্তু যথেষ্ট কষ্টকর বটে। প্রবীর হঠাৎ যেন একটা আশার আলো খুঁজে পেল। আর দেরি করার প্রশ্নই আসে না। যত কঠিন কাজই হোক না কেন সে করতে সক্ষম। অদ্ভুতভাবে সমস্ত ডায়েরি থাকলেও শুধুমাত্র মাঝের একটা সময়ের ডায়েরি সেখানে নেই। সেই সময়ে তার বাবা মারা যান। কারোরই আর বুঝতে বাকি রইল না যে সেটাই ওই ডায়েরিটা। তন্ন তন্ন করে ঘর আলমারি খুঁজতে শুরু করা হলো। অবশেষে আলমারির একদম নিচের তাকে পুরনো জামা কাপড়ের নিচে পাওয়া গেল ডায়েরিটা। সমস্যার বিবরণ সেখানে দেওয়া। এতদিন যা শুনে এসেছিল এসব নিয়ে, তা সবই সত্যি। তান্ত্রিক মারা যাওয়ার সময় প্রতিজ্ঞা করেছিল সে ফিরে আসবেই, আর একবার ছাড়া পেলে সে তার শক্তি জোড়ে কোনো মানব দেহে সম্পূর্ণরূপে অধিকার করে ফেলে রাখা সাধনা সম্পন্ন করবে। একবার সে তার উদ্দেশ্যে সফল হলে দেবী রতঙ্গীকে জাগিয়ে তার থেকে নতুন শরীরে অমরত্ব লাভ করা কঠিন কিছু নয়। অমাবস্যার রাতে শ্মশানে মহা হাকিনী পুজো। সারা রাত ধরে চলবে সেই পুজো, সাথে কিছু নর শিশুর বলি। তারপরেই মহা হাকিনী সন্তুষ্ট হলে সাধনার পরবর্তী ধাপ। একবার তান্ত্রিক সফল হলে মহা বিপদ ঘনিয়ে আসবে। সে মানব জাতিকে গ্রাস করে দেবী রতঙ্গীর সাধনায় লিপ্ত করবে। এতে প্রথমেই বলির পাত্র হবে নবজাত শিশুরা। মানবকুলের বিনাশ আরো এগিয়ে আসবে। কিন্তু সবার আগে মাথা চাড়া দেওয়ার মতো সমস্যা রিমি। স্পষ্টতই লেখা যে সাধনা করছে দেবীর, সাধনা ত্যাগ করলেই মৃত্যু অনিবার্য। এক্ষেত্রে জোর করে রিমিকে আটকানো মানে ওকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। এইবার রিমির মতো একজন হিংস্র তন্ত্র সাধিকার সাথে থাকার কারণে অনিকের জীবনও এখন বিপদের সম্মুখীন। সমস্যার সমাধান করার কোনো উপায় তাতে লেখা নেই। তবে যা জানা গেল, সমস্যার মুখে পড়ে তিনি তার গুরুদেবেরই দ্বারস্থ হয়েছিলেন। প্রবীরের কাছে সেই একটি মাত্র উপায়ই পড়ে রইল এখন। তাড়াতাড়ি চলে গেলেন গুরুদেবের আশ্রমে। যেই ভয়টা তিনি পাচ্ছিলেন সেটাই হল, গুরুদেব আর বেঁচে নেই। আর সেটাই স্বাভাবিক ছিল। এখন যিনি আশ্রমের অধিকর্তা তিনি খুব একটা পারদর্শী নন এইসব ব্যাপারে। তিনি আশ্রমের সকল বয়োজ্যেষ্ঠ এবং তন্ত্র সাধনায় জ্ঞান রাখে এমন সকলকে ডেকে পাঠালেন। কেউই এগিয়ে এলো না। সকলেরই ভাষা ভাষা জ্ঞান বা হয়তো জীবনের ভয়। এর মধ্যেই 1 বছর 25-এর তরুণ আর্য এসে আওয়াজ তুলল। তার ঠাকুর দাদা তন্ত্রের সাধক ছিলেন, তাই এই বিষয়ে খানিকটা জ্ঞান তিনি দিয়ে গেছেন। আর তার চোখে মুখে এক অদ্ভুত তেজ। তন্ত্রের এই রূপের সম্মুখীন হওয়ার জন্য যেন সে এতদিন অপেক্ষা করছিল। কিন্তু আশ্রমের কেউই তার উপর আস্থা রাখতে পারছে না। তাকে জেনে শুনে এরকম বিপদের দিকে ঠেলে দিতে সকলেই নারাজ। কিন্তু আর্যর বিশ্বাস আর জেদের কাছে তারাও ঝুঁকতে বাধ্য হল। প্রবীরের কাছেও আর কোনো উপায় নেই। যা হাতের কাছে পাচ্ছে তা দিয়েই সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে তাকে। আর্য দৌড়ে গিয়ে তার ঘর থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসে প্রবীরকে বলল, চলুন চলুন, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। প্রথম ট্রেন ধরেই যেতে হবে, কালই কিন্তু অমাবস্যা। বিপদটা যেন আরো একটু বেশি অনুভব করল প্রবীর। এতক্ষণ মাথায় ছিল না যে সেই ভয়ঙ্কর দিনটা কালই আসতে চলেছে। সময় নষ্ট না করে তারপরেই ওরা বেরিয়ে পড়ল। দিশেগাঁও পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়েছে। এতক্ষণে অমাবস্যার তিথি শুরু হয়ে গেছে। হাতে সময় একদম নেই। সারা রাস্তা চিন্তায় একাকার প্রবীর আর আর্য ক্রমাগত পড়ে চলেছে পুরনো পুঁথিপত্র, দাদুর কাজের বিবরণ, আরো সবকিছু। যেমনটা ঠিক হয়েছিল
সেরকম ভাবেই কাজ শুরু করা। প্রবীর আর্যকে নিয়ে অনিকদের আবাসনের সামনে এলে আর্য সিঁদুরের থালা হাতে বাইরে দাঁড়িয়ে রইল। তার আগেই বাড়িটার চারপাশে চালের গুঁড়ো দিয়ে দাগ কেটে রাখল, শুধু দরজাটুকু বাদ। পরিকল্পনা মতো ঘরের ভেতরে ঢুকে প্রবীর মন্ত্র জপ করা গঙ্গা জল রিমির গায়ে ছিটিয়ে দেবে, কিন্তু সেরকম আর হলো না। প্রবীর যে ভয়টা পাচ্ছিল সেটাই ঘটল। রিমি বাড়িতে নেই। অনেক চোখ রগড়াতে রগড়াতে এসে দরজা খুলল। অনেক কিছুই জানে না রিমি কোথায়, তবে প্রবীরদার মুখ চোখের অবস্থা দেখে ভালোই বুঝলো নিশ্চয়ই কোনো বিপদ ঘটেছে। আর কোনো উপায় না দেখে প্রবীরদা অনিককে সমস্ত ঘটনার বিবরণ দিল। তা শুনে তো অনিক হেসেই গড়াগড়ি। কিছুতেই ওর বিশ্বাস হয় না এসব আজগুবি তন্ত্র সাধনা, ভূত প্রেতের এসব ব্যাপার। প্রবীরদাকে রেস্ট নিতে বলে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ল অনিক। প্রবীরদা বারবার বিশ্বাস করানোর চেষ্টা করলেও কোনো লাভ হচ্ছে না দেখে রেগে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হল। অনিক নিজের ভুল বুঝতে পারল। প্রবীরদার সাথে এরকম রসিকতা করা শোভা পায়নি। সে বিশ্বাস করে না রিমি তন্ত্র সাধনা করতে পারে, কিন্তু এটাও যে সত্য রিমিকে খোঁজা আবশ্যক। সন্ধে হয়ে গেছে, বাড়িতে নেইও, ফোনে নেটওয়ার্কও নেই। এরকম হলে স্বাভাবিক একটা চিন্তার জাগরণ হয়। অনিকের একার পক্ষে রিমিকে এখন খুঁজে পাওয়া সহজ নয়। তাই প্রবীরদার সাথে বেরোলো রিমিকে খুঁজতে। বাইরে বেরিয়ে আর্যকে দেখে অনিক অবাক। কই, প্রবীরদা তো এত কিছু বলল, কিন্তু এই কথাটা বলল না। প্রবীরদার এইসব বাড়াবাড়ি দেখে যেন অনিকের মাথায় আগুন ধরে উঠল। তাহলে কি প্রবীরদা রিমিকে সত্যি অশুভ শক্তির উপাসক বলে মনে করছে? ভাবছে ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে? যাই হোক, অবশেষে প্রবীরদা অনেক বোঝানোর চেষ্টা করলো এই বিষয়ে, কিন্তু অনেক শত চেষ্টা করেও ব্যাপারটা সহজভাবে নিতে পারল না। একদম এক প্রকার বেঁকে বসল। তবে প্রবীরদার জোড়াজুড়িতে শেষে ওদের সাথে যেতে রাজিও হলো। প্রবীর ঠিকই জানতো বাড়িতে নেই যখন, তখন রিমির যাওয়ার একটাই জায়গা বাকি রয়েছে, শ্মশান। পাহাড়ের তলদেশে নদীর ধারেই শ্মশান। খুব বেশি জায়গা জুড়ে নয়, তাই পৌঁছে খুব বেশি আর খোঁজাখুঁজি করতে হলো না ওদের। রিমিকে দেখে তো সকলের চক্ষু চড়ক গাছ। এ কি বেশভূষা, মুখ চোখের অবস্থা! অনেক দুইবার চোখটা কুচলে নিল, পাছে ভুল হচ্ছে না তো কোথাও। পরনে তার টকটকে লাল রঙের এক শাড়ি, শাখা বলার অস্তিত্ব নেই হাতে। তার বদলে বাহুতে রুদ্রাক্ষের বন্ধন, গলায় ঝুলছে দুটো বড় রুদ্রাক্ষের মালা, একটা রক্তজবার মালা, আর তার সাথে অনেকগুলো পুঁতি ও পাথরের মালা একসাথে জটলা পাকিয়ে। মাথায় সিঁদুরের বদলে স্থান পেয়েছে তাজা রক্ত, তার সাথে গোটা কপালে ছাইয়ের প্রলেপ। আর একবার করে জবা ফুল নিয়ে প্রকাণ্ড একটা সরা বাটিতে যেন লাল রঙের কি একটার মধ্যে ডুবিয়ে বারবার করলে কপালে ছেটাচ্ছে। কপালটা এর মধ্যে লালচে হয়ে উঠেছে। পরে সকলেই বুঝলো সেটা রক্ত ছাড়ার কিছুই নয়। তবে এর থেকেও ভয়ানক হলো ওর বসে থাকার কায়দা। কোথা থেকে একটা মাঝবয়সী মহিলার মৃতদেহ জোগাড় করে তার উপরেই ধ্যান করতে বসেছে। সামনে তিনটে মাথার খুলি রাখা, একবার করে কিসব যেন মন্ত্র আওড়াচ্ছে, আর তারপরেই তার একটা বড় হাড় দিয়ে একবার করে খুলির উপরে সশব্দে মারছে। রিমির এরকম রূপ কেউ কখনো স্বপ্নেও কল্পনা করতে পারছে না। অনেক নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। একবার ছুটে যেতে চাইল রিমির কাছে, এসব কি করছে ও, তার উত্তর জানতে চাইবে সে। কিন্তু প্রবীর আর আর্য তৎক্ষণাৎ তাকে আটকে ফেলল। রিমি যে গভীর সাধনায় মগ্ন, তাকে কোনো মতেই অপ্রস্তুত ভাবে বাধা দেওয়া যাবে না। অনেক অপ্রাকৃতিক শক্তির অধিকারী সে এখন। তার মধ্যে তার তন্ত্র সাধনায় বাধা পড়লে মৃত্যুর সম্ভাবনা প্রবল। তাই সঠিক সময়ের অপেক্ষা করতেই হবে। আর্য
কোনো একটা বই পুটলি থেকে বার করে কি যেন খুঁজে চলল। খানিক বাদে জানালো রাত 12টা পর্যন্ত অপেক্ষা করতেই হবে। সেই সময় রিমি তার পরিকল্পনা মতো গুরুদেব সাধকের প্রাণ প্রতিষ্ঠার জন্য নিজের সমস্ত তন্ত্রশক্তিকে সমর্পণ করবে। গভীর ধ্যানের সময়, সেই সময় রিমি সবচেয়ে দুর্বল। তখনই পুঁথিতে যা লেখা রয়েছে সেই মতো সকল কাজ করতে হবে, অন্যথায় আমাদের হাতে আর কিছু উপায় বাকি থাকবে না। ঘড়িতে তখন সবে রাত 8টা। ওরা একটা বিশাল গাছের পেছনে দাঁড়িয়ে রিমির উপর নজর রাখতে লাগলো। রিমির কিরকম যেন ভয়ঙ্কর আচরণ, কখনো বিশাল হাসছে, কখনো মাটিতে লুটিয়ে পড়ে যেন কিছু ভিক্ষে চাইছে, কখনো আবার নবজাত শিশুর মতো করুণভাবে কাঁদছে। আর্য একে একে রিমির অদ্ভুত আচরণের কারণ বর্ণনা করে চলল। ওর বুঝতে সমস্যা নেই যে ও তন্ত্রের সাধনায় যাকে ডাকছে তিনি বারবার বিভিন্ন রূপে এসে মায়ার সৃষ্টি করছেন, আর রিমিও সেই মায়ায় জড়িয়ে সেই রূপ ব্যবহার করে চলেছে। ওদিকে রিমি নিজের অস্তিত্ব পুরোপুরিভাবে হারিয়ে ফেলেছে। সে কে, কি তার পরিচয়, কোনো কিছুই এখন তার মনে নেই। শুধু একটাই কথা জানে সে, গুরুদেবের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। নতুন দেহ তাকে প্রদান করে নিজের জন্ম সার্থক করতেই হবে। সেই মতো স্বপ্নাদেশ পেয়েছে অনেক আগের থেকেই। বই পড়ে যতটা না জেনেছে তার থেকে অনেক বেশি দেখেছে স্বপ্নে। আর রিমির ভক্তির জোরে গুরুদেব যেন স্বয়ং প্রকট হয়েছেন ধরিত্রীতে। ছায়ার মতো সবসময় গুরুদেব তার পাশে থাকেন, প্রতিটা কাজে পথ দেখিয়ে দেন, কিভাবে কি করতে হবে সব গুরুদেব তাকে বলেন। আর রিমি চোখ বুজে সেই কাজ অক্ষরে অক্ষরে পালন করে। আজও ঠিক তাই করছে। চোখ বন্ধ করে রিমি এখনো সাধনা করে চলেছে। পাশ থেকে গুরুদেব চিৎকার করে কি একটা মন্ত্র বললেন, আর বললেন, দেখিস এইবার তোর সামনে বাধা আসবে, মায়ার সৃষ্টি হবে, তোকে ভয় দেখানোর চেষ্টা করা হবে। তুই কিন্তু ভয় পাস নে, ভয় পেলি কি সব নষ্ট, আমাকে আর তুই ফিরে পাবি না রে। এরপরেই গুরুদেবের আওয়াজ কোথায় যেন মিলিয়ে গেল। তারপরেই কিছু কোলাহল শোনা গেল। কারা যেন হাসির খিলখিল আওয়াজ করতে করতে এদিকেই ছুটে আসছে। হঠাৎ করে 7-8 জন বালক বালিকার দল আশেপাশের গাছের পেছন থেকে দৌড়ে ছুটে এলো। কাছে এসে এসে ওরা মা মা বলে চিৎকার করে উঠল। কি ব্যাকুল করা তাদের গলার আওয়াজ! সাধিকা থেকে যেন মা হয়ে ওঠার এক তীব্র বাসনা জাগিয়ে তোলে। রিমির ভেতরে কি যেন নাড়া দিচ্ছে। অদ্ভুত এক মাতৃত্ববোধ কাজ করছে। ইচ্ছে করছে সাধনা ছেড়ে বাচ্চাগুলোকে জড়িয়ে ধরতে। অন্তরাত্মা যেন সাধনা চায় না, চায় ওই বাচ্চাগুলোর ভালোবাসা, এক অদ্ভুত মমতার বাঁধন। পরের মুহূর্তে আবার গুরুদেবের কথা মনে পড়ল। বাচ্চাদের আওয়াজে, কথায় কোন রকম উত্তর দিল না রিমি। এক ফোঁটা নড়ল অবধি না। বেশ কিছুক্ষণ এরকম চলার পর বাচ্চাদের আওয়াজ কোথায় যেন মিলিয়ে গেল। রিমি আবার মনোনিবেশ করতে পেরেছে। খানিক বাদে শোনা গেল কিছু পুরুষের স্বর। কিছু পুরুষ তার কাছে এসে তার রূপের বর্ণনা শুরু করেছে। প্রশংসায় তারা পঞ্চমুখ। এমন তাদের কথাবার্তা যে নিজেকে ধরে রেখে এক নাগারে সাধনায় মন দেওয়া খুব কঠিন। মাঝে প্রশংসা থামলে ইচ্ছে করে অন্তরাত্মার তাদের জিজ্ঞেস করতে, তারপর কিন্তু সাধনায় বিচ্যুতি ঘটবে যে। এরপর পুরুষদের কথাগুলো আরো তীব্রতা পেল যেন। রূপের প্রশংসা ছেড়ে এইবার লালসা ভেসে উঠছে তাদের বাক্যে। কত রকমের নোংরা সব প্রস্তাব, মিলনের লোভ তাদের বাক্যে প্রতিফলিত হচ্ছে। এরপরে রিমি অনুভব করল কারা যেন তার কাছে, খুব কাছে আসার চেষ্টা করছে। হাতে, পায়ে, পেটে, বুকে, উড়ুতে কিছু জনের ছোঁয়া, ভীষণ নোংরা সে ছোঁয়া।
নিজেকে ভীষণ অপবিত্র মনে হচ্ছে ওর। ওর অন্তরাত্মা চাইছে এখান থেকে পালিয়ে যেতে, ছুটে বহু দূর চলে যেতে। কান্না পাচ্ছে তার। এরম অত্যাচার সহ্য করা যে কি ভীষণ কঠিন তার পক্ষে। কিন্তু আবার এক দ্বন্দ্ব, অন্তরাত্মা হেরে গেল এইবার। সাধিকা গুরুদেবের কথা মনে করে অনবরত মন্ত্রোচ্চারণ করে চলল। ছোঁয়াগুলো গভীর হচ্ছে, কিন্তু সাধিকা একবারও নড়ল না। তবে চোখ দিয়ে 2 ফোঁটা জল বেরিয়ে এলো। এটা অন্তরাত্মার চোখের জল। সে আজ অপারগ তার সম্মান বাঁচাতে। নিজের কর্তব্যবোধের কাছে হেরে গেছে। খানিক বাদে ছোঁয়ার তীব্রতা কমল। ধীরে ধীরে মিলিয়ে গেল সবকিছুই। স্বস্তি নিঃশ্বাস পড়ল। বুঝল সবকিছু সত্যিই মায়া, তা অপেক্ষা ছাড়া আর কিছুই নয়। এরপরে শোনা গেল এক নারী কণ্ঠ। ভয়ানক তার গলার স্বর। বুকটা ধরফর করে। রিমির কানের কাছে এসে সে বলছে, জানিস তো, তুই যে সবের ওপর বসে রয়েছিস সেটা আমারই। আজই সকালে গলায় ফাঁসি দিয়ে মৃত্যু হয়েছে। দেখ একবার চোখ খুলে, এখনো দাগটা রয়েছে। আমার শ্বশুর বাড়ির লোকেদের অত্যাচারে এরকমটা হলো। আর দেখ, ওরা আমার শরীরটা সৎকার অবধি করলো না। হ্যাঁ, মানলাম একটু হাত পা নড়ে উঠেছিল, তাই বলে কি আমায় এইভাবে ফেলে দিয়ে চলে যাবে? এতে তোর অবশ্য ভালোই হলো, সেই আমাকে দেখতে পেয়ে টানতে টানতে নিয়ে চলে এলি, তাই না? আর কিরকম রাজত্ব করে বসেছিস দেখ আমার ওপরে। ইচ্ছে করছে এখনই তোকে ধাক্কা মেরে ফেলে দিয়ে গলাখানা চেপে ধরি। তারপর আর আমাকে একা এখানে পড়ে থাকতে হবে না। তুই তো থাকবি আমার সাথেই। মুক্তি পেলাম না এখনো আমি, আর এরই মধ্যে তুই ব্যবহার করা শুরু করেছিস আমাকে। তোকে আমি ছাড়বো না কিছুতেই। এরপরেই যেন গলায় প্রচন্ড একটা চাপ অনুভব করল সাধিকা। ভয়ে প্রাণ বেরিয়ে আসার উপক্রম। গা কাঁপছে রীতিমতো। কিন্তু আবার সেই গুরুদেবের কথা। চোখ খুলল না রিমি কোনো মতেই। খানিক বাদে গলায় চাপের পরিমাণ কমল। এই মায়ারও অবসান ঘটল। বেশ অনেকক্ষণ তারপর আর কোনো বাধা নেই, মায়া নেই। রিমি নিজের সাধনায় একাগ্রতার সাথে মনোনিবেশ করেছে। আপন মনে মন্ত্রোচ্চারণ করে চলেছে। এরপরে এক চাপা নারী কণ্ঠ শোনা গেল। চোখ খোল, আমি তোর সাধনায় সন্তুষ্ট হয়েছি। দেবী রতঙ্গীর রূপ আমি। বল, তোর কি চাই? কি কারণে এত কঠিন তপস্যা তোর? সাধিকা খুশি হয়ে চোখ খুলে গুরুদেবের প্রাণ প্রতিষ্ঠার আর্জি জানাতে যাবেই কি এরকম সময় গুরুদেবের কথা ভেসে এলো কানে। মায়ার শেষ নেই, বিশ্বাস রাখ। রিমি কোনো রকম উত্তর করল না। দেবী নিজের রূপের বর্ণনা দিয়ে চললেন। বারবার বললেন তার কাছ থেকে বর চেয়ে নিতে। রিমি কিছুতেই কোনো উত্তর করল না। চোখ খোলা তো দূর, খানিক বাদে এই স্বরও মিলিয়ে গেল। এরপরে গুরুদেবের আওয়াজ কানে এলো, তুই পেরেছিস, পেরেছিস সব বাধা অতিক্রম করতে। যা, এইবার শেষ ধাপ, জানিয়ে আয় ওকে। এরপরেই ওর বলি দিয়ে আমার প্রাণ প্রতিষ্ঠার সূচনা কর। রিমি চোখ খুলল। আশেপাশে কেউ নেই আর। উঠে দাঁড়ালো। তারপরেই যেন একদিকে হেঁটে কোথায় একটা গেল। ওদিকে 3 জনে দেখেছে রিমি চুপচাপ এতক্ষণ বসেছিল। হঠাৎ ওকে উঠে যেতে দেখে ভীষণ সন্দেহ হলো ওদের। ঘড়িতে তখনও 12টা বাজতে 15 মিনিট মতো বাকি। কিন্তু রিমির এইভাবে উঠে চলে যাওয়াটা খুব একটা সুবিধের মনে হলো না ওদের। তাহলে কি রিমির পরিকল্পনা সফল, নাকি ভেস্তে গেছে সবই? আর্য দৌড়ে রিমির পেছনে ছুটতে যাবেই কি এমন সময় রিমিকে ফিরে আসতে দেখল ওরা। কিন্তু তারপর যা ঘটল তাতে কেউ ওরা আর থেমে থাকতে পারল না। ছুটে গেল রিমির দিকে। রিমি ফিরে আসছে, কোলে এক শিশু। কিছুটা এগিয়ে আসতেই মাথার ওপর যেন বাজ ভেঙে পড়ল প্রবীরের।
মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে। বাচ্চাটা যে আর কেউ না, বরং মিঠি, প্রবীর আর শিপ্রার 1 বছর বয়সী কন্যা। বুকের ভেতরটা কিরকম ধক করে উঠল। কি করতে চায় রিমি? আসন্ন ভয়ঙ্কর এক বিপদের পূর্বাভাস। শিপ্রা কোথায়, কি অবস্থায় সে রয়েছে, মিঠি এখানে কি করে এলো, এসব ভাবতে ভাবতে হৃদস্পন্দন যেন দ্বিগুণ বেড়ে গেল। 12টা বাজতে তখনও দেরি, কিন্তু না, কোনো কিছু ভাববার সময় আর নেই এখন। তৎক্ষণাৎ তিনজনে ছুটে গেল ওই দিকেই। আর্য থলি থেকে একটা কৌটো বের করে তার মধ্যে থাকা গঙ্গা জল ছিটিয়ে দিল রিমির গায়ে। হঠাৎ এরকম কোনো ঘটনার জন্য অপ্রস্তুত থাকা রিমি চমকে উঠে তারপর ঝিমিয়ে মাটিতে বসে পড়ল মিঠিকে নিয়েই। মিঠি রীতিমতো চিৎকার করে কাঁদতে শুরু করেছে। প্রবীর তখন বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে দূরে সরে গেল, চেষ্টা করল দৌড়ে পালিয়ে যাওয়ার। এরপরেই রিমির চক্ষু রক্তবর্ণ, হুঙ্কার দিয়ে উঠে প্রবীরের দিকে এগোতে থাকল। অনিক আর আর্য আটকানোর চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। রিমির শরীরে এখন অস্বাভাবিক জোর, শারীরিক শক্তিতে তার সাথে আর পারা যায় না। রিমির এক ধাক্কায় অনিক আর্য দুজনে ছিটকে দুপাশে গড়িয়ে পড়ল। তারপরে রিমির হাতের মধ্যে থাকা রুদ্রাক্ষের একটা মালা ছিঁড়ে আঙুল দিয়ে একটা করে রুদ্রাক্ষ ঘোরাতে ঘোরাতে বীর বীর করে কিছু মন্ত্র বলতে থাকলো। তারপরে প্রবীরের পা যেন মুহূর্তের মধ্যে মাটির সাথে আটকে পড়ল। নিজের সর্বশক্তি দিয়েও পা কিছুতেই নাড়াতে পারছে না। গোটা শরীর ঘেমে স্নান শীতের মধ্যে, আর ওদিকে হাত পা কাঁপছে। নিজের জন্য তার কোনো ভয় নেই, ভয় শুধু ওই দুধের শিশুটাকে নিয়ে। মিঠি রিমির হাতে পড়লে মহা বিপদ। পরিকল্পনা মতো রিমির কার্যসিদ্ধির জন্য মিঠিকে বলি দিতে তার হাত একবারও কাঁপবে না। প্রবীর চিৎকার করে গেল অনবরত সাহায্যের জন্য। আর্য আর অনিক ওদিকে মাটিতে পড়ি, শরীরে আর এক ফোঁটা জোর পাচ্ছে না উঠে দাঁড়ানো। এর মধ্যেই আর্য পুটলি থেকে একটা লাল সুতো বার করে হাতের মুষ্টির মধ্যে শক্ত করে ধরে মন্ত্র পড়তে শুরু করল। আর তারপরেই মাটিতে বসে বসেই রিমির দিকে এগোতে শুরু করল। শরীরের দুর্বলতা একটু কাটছে, কষ্ট করেই উঠে দাঁড়ানোর মতো সামর্থ্য হয়েছে এখন। তারপরেই খুঁড়িয়ে খুঁড়িয়ে রিমির কাছে গিয়ে বাম পাটা একটা হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ডান পায়ে লাল সুতোটা বেঁধে দিল। রিমি চিৎকার করতে শুরু করেছে, পা দিয়ে বারবার লাথি মারছে আর্যর হাতে, কুচলে দেওয়ার চেষ্টা শুরু করলো। আর্যর হাত দিয়ে রীতিমতো রক্ত বেরোনো শুরু হয়েছে, কিন্তু তাও আর্য কোনো মতেই হাতটা ছাড়ল না। লাল সুতোর কথা আর্য নিজের দাদুর থেকে জানতে পারে তার জীবিত অবস্থায়। মন্ত্রপুত এই সুতোর বৈশিষ্ট্য, এই সুতো যখন কোনো পৈশাচিক অশুভ শক্তির সংস্পর্শে আসে তখন সেই শক্তির তীব্রতা সাময়িক হ্রাস পায়, তবে তা নিতান্তই অল্প সময়ের জন্য। নিয়ম মতো রিমির শক্তিও হ্রাস পেয়েছে। জলের মাছকে ডাঙায় এনে ফেললে তার যেমন অবস্থা হয়, রিমিরও এখন ঠিক সেই অবস্থা। ক্রমশ ছটফট করছে রিমি। অনেক মন্ত্র পড়তে শুরু করল, কিন্তু কোনো লাভ হলো না। শেষ উপায় গুরুদেব, কিন্তু সাহায্যের জন্য তার নাম জপ করেও আর কিছুই লাভ হলো না। আর্য আর দেরি না করে সেই অবস্থাতেই রিমিকে আটকে রেখে অনিককে ডাকল। অনেক অনেক, এদিকে এসো, তাড়াতাড়ি এসো অনেক। অনেক ছুটে এলো, কিন্তু প্রবীর তখনও আবদ্ধ। কার্যত আর্যর কথা মতো অনেক প্রবীরদার কোল থেকে মিঠিকে তুলে নিয়ে শ্মশান থেকে বাইরের রাস্তার দিকে ছুটতে শুরু করলো। রিমি অনেক হুঙ্কার দিলেও আর কোনো লাভ হলো না। খানিক সময় বাদে রিমি অনুভব করলো ওর বন্ধন ক্রমশ লুপ্ত হচ্ছে, শরীরে আবার যেন শক্তির সঞ্চার ঘটছে। তারপরেই বা পাটা একবার তুলে ঝাড়তেই আর্য ছিটকে দূরে গিয়ে পড়ল। আবারও রিমির গায়ে পৈশাচিক এক শক্তি। একটা রুদ্রাক্ষ হাতের মালা থেকে ছিঁড়ে বার করে মন্ত্র পড়তে শুরু করল। তারপর আর্য পাথরের মতো
যেরকম অবস্থায় মাটিতে ছিটকে ছিল সেরকম হয়েই পড়ে রইল। বারবার করে প্রবীর আর আর্য চিৎকার করে রিমিকে বোঝানোর চেষ্টা করলো যে এসব তার কর্ম নয়, সে কোনো সাধিকা নয়, সে একজন সাধারণ নারী। তার মধ্যে যে শক্তির সাধনা সে করছে সেই শক্তি অশুভ, বিনাশের প্রতীক। তাতে কারোর মঙ্গল তো হবেই না, বরং জীব জগতের ক্ষতিই হবে। এরপরেই রিমি আবার সেই আসনে গিয়ে বসল। মাটি দিয়ে দুটো পুতুল বানিয়ে একবার করে ছাই ওদের উপর ফেলে তারপর একবার কাঠি দিয়ে ফুটো করতে শুরু করলো পুতুল দুটোর গায়ে। চিৎকার করে গর্জন করে উঠল, তোদের জন্য আজ আমার তপস্যায় বিঘ্ন ঘটল। আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, আর তার জন্য তোদের আমি শাস্তি দেব। তোদেরও বোঝা দরকার, কোনো সাধিকার সাধনায় বিঘ্ন ঘটালে কি হতে পারে। বলেই একটা কাঠি বসিয়ে দিল ডান পাশের পুতুলে। আর তৎক্ষণাৎ চিৎকার করতে করতে প্রবীর মাটিতে বসে পড়ল। হাতের কাছটায় দেখা গেল গল গল করে রক্ত বেরোচ্ছে। এরপরে আবার আরেকটা কাঠি বসলো বাম পাশের পুতুলে। সাথে সাথে চিৎকার করে উঠল আর্য। পা থেকে রীতিমতো রক্ত বেরোচ্ছে। বার কয়েক এরকম করার পর আর্য আর প্রবীরের গোটা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল। কখন যে প্রাণটাও চলে যাবে তার কোনো ঠিক নেই। উপুর হয়ে মাটিতে পড়ে রইল দুজনে। রিমির বাঁধন তখন আলগা, তবে ওদের শরীরে আর উঠে দাঁড়ানোর অবধি জোর নেই। আর্য নিজের পুটলি থেকে এক একটা সরঞ্জাম বার করে রিমিকে আটকানোর চেষ্টা করে গেল, কিন্তু সমস্ত কিছুই ব্যর্থ। রিমি এখন যেন অজেয়, কোনোভাবেই ওকে হারানো তো দূর, সাময়িকভাবে আটকানো অবধি যাচ্ছে না। রিমি আবার চোখ বন্ধ করে সাধনা শুরু করলো। সামনের থালায় রাখা ছাই মন্ত্রোচ্চারণের সাথে সাথে 3 বার উপরের দিকে ছুঁড়ে দিল। তারপর কিছুটা রক্ত মাটিতে ঢেলে তার উপরে ছাই, কিছু আবির, ফুল, ঘি, মধু ঢেলে দিল। বাম হাতটা ওই মিশ্রণের ওপর রেখে এক 4 কোণা ঘর কেটে তার ভেতর 3 কোণা ও তার ভেতর এক গোলাকৃতি আকার তৈরি করল। ওই বৃত্তের মধ্যে বসিয়ে দিল রক্তে ডোবানো 3টে রুদ্রাক্ষ। তারপরেই চোখ বন্ধ করে গুরুদেবকে স্মরণ করতে শুরু করল। চিৎকার করে মন্ত্র পড়ে নিজের কপালটা মাটিতে আঁকা ওই আকারের উপর ছুঁয়ে ওইভাবেই বসে রইল। খানিকক্ষণের নিস্তব্ধতা। আর্য আর প্রবীর সবকিছুই দেখছে আর সমস্ত আশা হারিয়ে নিজেদের আসন্ন ক্ষতির উৎসবে সামিল থাকছে। অপারগ তারা আজ এত বড় ক্ষতির হাত থেকে সংসারকে বাঁচাতে নিজেদের কাছে যেন নিজেরাই তারা হার মেনেছে। এটাই যে সবচেয়ে বেশি কষ্টকর, যেখানে সব খারাপ চোখের সামনে, কিন্তু সেটাই বাধা দেওয়ার কোনো উপায় নেই। আশা হারিয়ে ওরা তখন দিশেহারা। তারপরেই হঠাৎ দেখল কোনো এক কালো কাপড়ে মুড়ে এক মানুষ রিমির দিকে এগোচ্ছে। গোটা শরীর এক বিশাল কালো চাদরে ঢাকা। বাইরে থেকে কোনোভাবেই তাকে দেখা অবধি যাচ্ছে না। সেই মানুষ রিমির কাছে এগোতেই রিমি কিছুক্ষণ অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থেকে তারপরের মুহূর্তেই আসন থেকে নেমে এসে ওই মানুষের পায়ে লুটিয়ে পড়ে প্রণাম করল। প্রবীর আর আর্য কিছুই বুঝতে পারল না কি হচ্ছে, তবে বেশ আগ্রহ জন্মালো সেই কালো চাদরে ঢাকা মানুষটিকে একবার দেখতে। কিছুক্ষণ বাদে চাদরটা নিচে ফেলে দিল সে, আর রিমির হাতে তুলে দিল এক দুধের শিশুকে। সে আর কেউ নয়, মিঠি। লোকটা একবার পিছন ঘুরে তাকাতেই ওরা অবাক, নিজেদের চোখে আর বিশ্বাস করতে পারছে না। সামনে এতক্ষণ যে কালো চাদরে ঢেকেছিল নিজের অস্তিত্ব, সে অনেক। কোথা থেকে কি হয়ে গেল কিছুই মেলানো যায় না। অনেক কেনই বা এরকম করলো? তাহলে কি সেও শক্তির পিপাসু? কেনই বা রিমি অনেকের পায়ে লুটিয়ে পড়ল? মাথায় কিছুই ঢুকছে না কারো। ওদিকে প্রবীর কান্নায় ভেঙে পড়ছে, আর কিছুতেই বাচ্চাটাকে বাঁচানো যাবে না। সব প্রচেষ্টায় জল পড়ে গেল। শেষ রক্ষা যে আর করা গেল না।
অনেককে হাজার বারণ করে চলল প্রবীর। অনেক অনেক ভাই আমার, এরকম করো না। ওইটুকু দুধের শিশু, ওর তো কোনো দোষ নেই বলো। রিমির হাতে ওকে ছেড়ে দিও না, আমার মেয়েটা যে আর। কথাটা আর শেষ হলো না, ক্রমাগত দু চোখ জলে ভেসে গেল। আর্য বোঝার চেষ্টা করলো কি হতে পারে, অনেকের হঠাৎ এই বদল কি করে। দাসত্ব শিকারী যদি কারণ হয়, তবে কোনোভাবেই তো রিমি তার সামনে নতজানু হবে না। তবে কি পত্নী ধর্ম? তাতেও কোনরূপ দ্বিধা কাটে না। একমাত্র সম্ভাব্য কারণ হতে পারে রিমি যদি অনিকের প্রভুত্ব স্বীকার করে। কিন্তু এক সাধারণ মানুষের প্রভুত্ব রিমির মতো এক তন্ত্র সাধনায় দীক্ষিত নারী কেনই বা করবে? প্রশ্নের উত্তর যখন মিলছে না, তখনই অন্যদিকে ঘটে চলেছে একের পর এক অলৌকিক ঘটনার সমাহার। রিমি কিছু সময় ধরে মন্ত্রোচ্চারণের পর বাচ্চাটিকে মাটিতে শুইয়ে দিল। ওর কপালে পরিয়ে দিল ছাইয়ের টিকা, আর তারপরে একটা প্রকাণ্ড জবা ফুলের মালা পরিয়ে অনেকের কোলে তুলে দিল ওকে। তারপরেই দু হাতে ধরে জয় দেবী রতঙ্গীর জয় বলে মিঠিকে উপরে তুলে দিল। প্রবীর আর সহ্য করতে পারেনি সেই দৃশ্য, মূর্ছা গেছে রীতিমতো। ওদিকে রিমি মিঠিকে কোলে নিয়ে আবার মাটিতে শুইয়ে দিল। পাশের একটা রামদা তুলে নিল নিজের হাতে, গোটা রামদার ওপরে মাখিয়ে দিল তেল সিঁদুর, আর তারপরে দু হাতে রামদা তুলে শূন্যে উঠিয়ে দিল হাত দুটো। তারপরেই অনিকের পায়ে রামদা ঠেকিয়ে দিয়ে বলে উঠল, গুরুদেব, গুরুদেব, আমি যেন পারি এই কাজ, যেন সফল হই আমি। আমায় আশীর্বাদ করুন, আমি যেন আপনার প্রাণ প্রতিষ্ঠায় সক্ষম হই। এতক্ষণে পুরো ব্যাপারটা জলের মতো পরিষ্কার আর্যর সামনে। আসল নাটকের রচয়িতা তো রিমি নয়, অনিক। রিমি তো শুধুমাত্র অনিকের হাতের পুতুল। কোনো না কোনো রূপে সেই কাল ভৈরব, সেই পরাক্রমী তান্ত্রিকের পৈশাচিক অতৃপ্ত আত্মা বশ করেছে অনিককে। আর এখন নিজের ক্ষমতা পুনরর্জনের জন্য সে অনিকের শরীরটাকেও চায়। অতএব রিমি নিজের কাজে সফল হলে অনিকের মৃত্যু অবশ্যম্ভাবী। আর ওদিকে তান্ত্রিক তার নিজের মানব শরীর একবার লাভ করলে রিমিকে ছুঁড়ে ফেলতে বিন্দুমাত্র ভাববে না। ওর সাধনার ফল লাভের জন্য রিমির বলি সে দেবেই। সুতরাং একই সাথে আজ 3টে প্রাণের বলি হবে, মিঠি, অনিক, রিমি। আর্যর ধারণা মোটেও ভুল ছিল না, কারণ ঘটনার অতীতে গেলে দেখা যায় রিমি যখন সেই বাড়ি থেকে ফিরেছিল, সাথে নিয়ে এসেছিল একটা বই আর একটা কৌটো। বইটা সে বারবার খুলে দেখলেও কৌটোটার কথা ওর মাথা থেকে একদমই বেরিয়ে যায়। বইয়েও সেই কৌটোর কথা কোথাও উল্লিখিত ছিল না, তাই রিমি সেই কৌটো নিয়ে মাথায় ঘামায়নি, আর একসময় ভুলেও যায়। সেই কৌটোটা আসলে কি? তান্ত্রিক মারা যাবার পর যখন তার আত্মাকে নিয়ন্ত্রণে আনার জন্য মহাকালজয়ী পুজো করা হয়, তখন সেই আত্মা মিলিয়ে গেলে এক সাদা ছাইয়ের মতো মাটিতে জমা হয়। সেই অবশিষ্টাংশ কোথাও ফেলা যেত না, পাছে আবার তান্ত্রিকের সমস্যা শুরু হয়। তাই সেই ছাইকে এক কৌটোর মধ্যে ভরে তান্ত্রিকের ঘরেই ওই বাক্সে বন্ধ করে রাখা হয়। হিসেব মতো রিমি এসব নিয়ে আসার সাথে কৌতূহল বশত কৌটোটা খুললে তান্ত্রিকের পৈশাচিক আত্মা রিমিকে বশ করত, এবং তাতে তার খুব বেশি কষ্ট হতো না একই শরীরে থেকে তাকে নিজের করে নেওয়া। কিন্তু সমস্যা হলো যখন অনেক নিজের একটা কোনো কাজের জন্য পরের দিন রিমির ঘরে যায় এবং ওই কৌটোটা দেখতে পেয়ে নিজের ঘরে নিয়ে আসে। স্বাভাবিকভাবে অনিকের শরীর তান্ত্রিকের বশে আসে এবং ধীরে ধীরে অনিকের ব্যবহারে পরিবর্তন আসে। রিমি যত তান্ত্রিক মতে আরাধনা শুরু করে, অনিক তত নিজের অস্তিত্ব হারাতে থাকে। আর আজ এই পরিণতি যে সামনে যে দাঁড়িয়ে আছে, সে আজ শুধু এক শরীর, প্রাণ তার নেই। সেই শরীরের প্রভু
ওই শয়তান তান্ত্রিক। সবটা বুঝতে পেরে আর্য নিজেকে আরো বেশি নিরুপায় মনে করতে শুরু করলো। নিজের যত তন্ত্র জ্ঞান সব দিয়ে ক্রমাগত প্রার্থনা করে চলল যাতে এই বিনাশ না ঘটে কোনো মতেই। পুটলি থেকে দাদুর লিখে যাওয়া শেষ বইটা বার করলো আমতা আমতা করে। দাদু বলে গেছিল, জীবনে যদি কখনো এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে জীবন মৃত্যু সমস্যা, তখনই বই খুলে পড়তে। আর এই বই খোলার সাথে সাথে দাদুর সমস্ত তন্ত্রশক্তি যা এতদিন আর্যর সাথে ছিল তা একত্রিত হবে সেই বিপদ রক্ষার তাগিদে। তারপরে কার্যসিদ্ধির পর সেই শক্তি মিলিয়ে যাবে চিরকালের জন্য। তাই খুব সাবধানে বিচক্ষণতার সহিত এই বইকে কাজে লাগাতে হবে, অন্যথা সর্বস্ব হারাবে। এর আগেও অনেক বড় সমস্যার সম্মুখীন আর্য হয়েছে। ইচ্ছে থাকলেও কখনো বইয়ের সাহায্য নেওয়ার কথা সে ভাবেনি, কিন্তু এইবার সে জানত এই সমস্যার থেকে বেশি প্রাধান্য আর কিছু পেতে পারে না। নিজের জীবনের তোয়াক্কা সে করে না, কিন্তু একসাথে 3টে প্রাণকে সে কিছুতেই শেষ হতে দেবে না, অন্যথা আর কোনো উপায় রইল না। অগত্যা বইটা 3বার কপালে ঠেকিয়ে দাদুকে স্মরণ করে কিছু মন্ত্র পড়ে মাটিতে বসে পড়ল আর্য। তারপর এই বই খুলে পড়তে শুরু করলো, আর সাথে যা যা মন্ত্র রয়েছে ক্রমাগত পড়ে চলল। রিমি ওদিকে নিজের সাধনায় আবার বসেছে, বলির ব্যবস্থা করে কিছু জপ করে চলেছে। প্রবীর নিজের জ্ঞান ফিরে পেয়ে কান্নায় ভেঙে পড়ে ভিক্ষা করে চলেছে রিমির কাছে। রিমি, রিমি, এরকম করো না বোন। তোমার সামনে যে আছে সে এক মায়াবী পাষণ্ড, অনেককেও মেরে ফেলবে, তোমাকেও ছাড়বে না। তোমার একটা ভুল আমাদের সবার জীবন শেষ করে দেবে রিমি। তুমি কোনোদিন সাদিকা ছিলে না। নিজের অন্তরাত্মাকে জাগাও রিমি, জাগাও। রিমি কোনো কথাই কানে দিল না। জব শেষে রামদা ওপরে তুলে নিয়ে মিঠির গলায় এক কোপ মারবেই কি এমন সময় প্রবীরদার একটা কথা কানে এসে যেন বিঁধল। ওই বাচ্চাটার দিকে একবার তাকাও রিমি, ও তো নিষ্পাপ, ওই পৃথিবীর ভালো খারাপ কিছু জানে না। ওর প্রতি তোমার একটু মায়া আনো রিমি, রিমি। রিমির হাতটা কিরকম যেন থমকে গেল। অনেক বারবার কোপ মারতে বললেও ও ওখানেই আটকে গেল। আর ওদিকে আর্য সমস্ত সমাধান খুঁজে পেয়েছে ইতিমধ্যেই। বইয়ে লেখা মন্ত্র পড়ে সেই অনুযায়ী দাদুর তন্ত্রের সঙ্গে সম্বন্ধিত সমস্ত কিছু বইয়ের সাথে নিয়ে তাতে আগুন ধরিয়ে রিমি আর অনিককে লক্ষ্য করে ছুঁড়ে দিল। মুহূর্তের মধ্যে আগুনের এক বলয় তৈরি হলো ওদের চারপাশে। তবে আগুন ওদের কাউকে স্পর্শ অবধি করল না। দুজনে লুটিয়ে পড়ল মাটিতে। আগুন নিভে এলে উদ্ধার করে আনা হলো ওদের দুজনকে। শিপ্রা সারা রাত ধরে কান্নাকাটি করে এক অবস্থা। নিজের মেয়েকে আবার করে ফিরে পাওয়ার কোনো আশা সে রাখেনি। তবে মিঠিকে আবার সুস্থ অবস্থায় দেখতে পেয়ে সে যেন পুনরায় জীবন ফিরে পেল। পরদিন সকালে জ্ঞান ফিরল অনিক এবং রিমির। এতদিন কি হয়েছে, কত কি ঘটে গেছে তার বিন্দুমাত্র আভাস তাদের নেই। সব যেন স্বপ্ন স্বপ্ন লাগছে। প্রবীরদা রিমি আর অনিককে ওই বাড়ি থেকে সরিয়ে নিজেদের ঘরে এনে রাখে কিছুদিন। তারপর শুদ্ধিকরণ হলে ওখানে ওরা ফিরে গেলেও খুব বেশি দিন থাকেনি, ফিরে যায় আবার কলকাতায়। মাঝের কিছুদিন অনেক রিমির স্মৃতি থেকে লুপ্ত। হালকা হালকা আভাস পেয়েছে চেনা মানুষদের থেকে ঠিকই, কিন্তু তাদের জীবনে কত ভয়াবহ রোমাঞ্চকর ঘটনা ঘটে হারিয়েও গেছে তাদের তা ধারণার বাইরে। তারপর আর কখনো ওই জায়গা থেকে তান্ত্রিকের সমস্যার কথা শোনা যায়নি। আর্য নিজের দাদুর থেকে প্রাপ্ত সব তন্ত্রশক্তি সেদিন বিসর্জন করে। তারপর আর সেই দিকে ঘুরেও তাকায়নি। তন্ত্রের সাধনা কতটা ভয়াবহ বা মারাত্মক হতে পারে সেটা সে এখন জানে। আর হ্যাঁ, রিমি আর অনিক এখন ভালোই আছে।
দুটো অপরিচিত মানুষের মতো যারা বাড়ি ছেড়েছিল তারাই যেন একে অপরের প্রাণ প্রিয় হয়ে বাড়ি ফিরে এসেছিল। বাড়ির লোকের যদিও এই নিয়ে কৌতুকের শেষ ছিল না। এমন অভাবনীয় ঘটনা কি করে ঘটল তা জানার আগ্রহ তারা হামেশাই প্রকাশ করে, কিন্তু এই নিয়ে গোড়া থেকে শেষ অবধি বলতে পারেনি ওরা। আসলে বলা যায় না, ভালোবাসা কখন যে কিভাবে হয়ে যাবে তা কেই বা জানে। আর কথায় আছে না, ভালোবাসাই হলো সবচেয়ে বড় তন্ত্র।